আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে আমার নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা পড়ব আমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে পলিমার। পলিমার কি জিনিস? পলিমার হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন রকম পদার্থ ব্যবহার করে থাকি। ধরো আমরা আমাদের খাবার জন্য যে থালা বাসনগুলো মেলামেলা থালা বাসনগুলো ব্যবহার করি। এছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সুইচ বোর্ড দেখে থাকি, আমরা আমাদের ঘরে লাইট বা ফ্যান চালানোর জন্য যে সুইচ বোর্ডগুলো থাকে, সুইচগুলো যে বোর্ডে লাগানো থাকে, সেই বোর্ড যেই পদার্থ দিয়ে তৈরি সেগুলো হচ্ছে পলিমার। পলিমার কি? পলিমার শব্দটা এসেছে দুটি শব্দ থেকে, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মেরোস। পলি অর্থ হচ্ছে অনেক, অর্থাৎ অসংখ্য, আর মেরোস অর্থ হচ্ছে অংশ, অর্থাৎ অনেকগুলো অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো পদার্থ মিলিত হয়ে যে একটা বড় একটা জিনিস তৈরি করে বা বড় যে জিনিসটা পাওয়া যায় সেটাই হচ্ছে পলিমার। আর এই পলিমার তৈরিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো সংযুক্ত হয় সে অংশগুলোকে বলা হয় মনোমার। দেখো ওদের বোঝার জন্য দেখাচ্ছি যে মনোমার যখন একটা একসাথে যুক্ত হয় তখনই তৈরি করে পলিমার। আর পলিমার কি? পলিমার হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র অংশের মিলিত সমষ্টি, অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র অংশ মিলিত হয়ে যে জিনিস তৈরি করে সেটাই হচ্ছে পলিমার। আর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো নিয়ে পলিমার তৈরি হয় সেই ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় মনোমার। অর্থাৎ মনো মানে হচ্ছে এক, অর্থাৎ যে কোনো পলিমারের সবচেয়ে ক্ষুদ্রতম একক বা যে ক্ষুদ্রতম অংশ নিয়ে পলিমার তৈরি হয় সেটাকেই বলা হয় মনোমার। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, দেখো যে পলিমার এর দুটো উদাহরণ বলবো। নর্মালি মনোমার হচ্ছে অনেকগুলো একই রকম মনোমার মিলিত হয়ে পলিমার তৈরি করে, আবার বিভিন্ন রকম মনোমার মিলেও পলিমার তৈরি করে। সবসময় যে একই রকম অণু বা একই রকম অংশ নিয়ে পলিমার তৈরি হবে তা না, বিভিন্ন রকম অংশ নিয়েও পলিমার তৈরি হয়। দেখো উদাহরণস্বরূপ তোমাদের দেখাচ্ছি যে ব্যাকলাইট। আমরা আমাদের সুইচ বোর্ডে, আমরা আমাদের বাসা বা স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে ইলেকট্রিসিটির যে সুইচ বোর্ড ব্যবহার করি সেই সুইচ বোর্ড যে পলিমার দিয়ে তৈরি সেটাকে বলা হয় বাকেলাইট। এই বাকেলাইট হচ্ছে একটা পলিমার যেটা ফেনল এবং ফর্মালডিহাইড নামক দুটি মনোমার দিয়ে তৈরি। অর্থাৎ ফেনল হচ্ছে একটা মনোমার আর ফর্মালডিহাইড হচ্ছে আরেকটা মনোমার। এই দুটো মনোমার একত্রিত হয়ে তৈরি করে বাকেলাইট নামক পলিমার। আবার কিছু কিছু পলিমার আছে যেগুলো একই রকম মনোমার নিয়ে তৈরি হয়, যেমন ধরো পিভিসি। পিভিসিটা কি? পিভিসিটাও আমরা চিনি। নর্মালি পিভিসি আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাসায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবে যে এক ধরনের পাইপ ব্যবহার করা হয় পানির চলাচলের জন্য, বা বিভিন্ন ধরনের জায়গা যেখানে পানির ব্যবহারের প্রয়োজন হয়, পানির লাইনের জন্য যে পাইপগুলো ব্যবহার করা হয় প্লাস্টিক পাইপ, সেগুলো হচ্ছে পিভিসি পাইপ। এই পিভিসি শব্দটার পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসিটা হচ্ছে একটা পলিমার যেটা ভিনাইল ক্লোরাইডের মনোমার দিয়ে তৈরি হয়। অর্থাৎ একাধিক ভিনাইল ক্লোরাইড যখন মিলিত হয় বা সংযুক্ত হয়ে যে পলিমার তৈরি করে সেটাই হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। তোমাদের প্রশ্ন আসতে পারে যে পিভিসি কি? তো তোমরা সুন্দরভাবে লিখে দিতে পারবে যে পিভিসি হলো ভিনাইল ক্লোরাইডের একটি পলিমার। অর্থাৎ অনেকগুলো ভিনাইল ক্লোরাইড একত্রে সংযুক্ত হয়ে যে পলিমার তৈরি করে সেটাই হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। অপরদিকে দুটি ভিন্নধর্মী মনোমার যেমন ফেনল এবং ফর্মালডিহাইড একত্রে সংযুক্ত হয়ে যে মনোমার তৈরি করে সেটাই হচ্ছে বাকেলাইট, যেটা আমরা আমাদের সুইচ বোর্ডে ব্যবহার করে থাকি। এরপর আমরা পড়ব যে পলিথিন। আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে পলিমারের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পলিথিনের। পলিথিন আমরা আমাদের বিভিন্ন দ্রব্য বা বিভিন্ন বাজার করার পর বিভিন্ন পণ্যগুলো যে ব্যাগে করে আনি, প্লাস্টিক ব্যাগে করে আনি, সেটা হচ্ছে পলিথিন। এবং পলিথিনটা কি? পলিথিনও এক ধরনের পলিমার। পলিথিন এমন একটা মনোমার দিয়ে তৈরি
যেগুলো আমরা সচরাচর দেখতে পাই। যেমন ধরো পলিথিন হচ্ছে ইথিলিন নামক এক ধরনের মনোমার দিয়ে তৈরি। ইথিলিনটা কি? ইথিলিন হচ্ছে একটা মনোমার যেটা অনেকগুলো ইথিলিন একসাথে সংযুক্ত হয়ে পলিথিন তৈরি করে। এখন এই পলিমার থেকে মনোমার থেকে পলিমার তৈরি হওয়ার একটা প্রক্রিয়া আছে। একটা প্রক্রিয়া অবলম্বন করেই আমরা মনোমার থেকে পলিমার পেয়ে থাকি, আর এই প্রক্রিয়াকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। অর্থাৎ সুন্দরভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে অনেকগুলো মনোমার যে প্রক্রিয়ায় পরস্পর সংযুক্ত হয়ে পলিমার তৈরি করে তাকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য উচ্চ তাপ এবং উচ্চ চাপের প্রয়োজন হয়। অর্থাৎ কখনো অতিরিক্ত চাপে অর্থাৎ উচ্চ চাপে, অনেক বেশি চাপে এবং অনেক বেশি তাপে, উচ্চ তাপে যখন এই মনোমারগুলোকে একসাথে রাখা হয় তখন উচ্চ চাপ এবং তাপের কারণে এরা পরস্পর যুক্ত হয়ে যায় এবং পরস্পর সংযুক্ত হয়ে পলিমার তৈরি করে। আর এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ যেই প্রক্রিয়ায় এই মনোমারগুলো একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে পলিমার তৈরি করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। দেখো তোমরা এখানে যে ফেনল থেকে ফর্মালডিহাইড তৈরি হয়েছে, অর্থাৎ ফেনল এবং ফর্মালডিহাইড দিয়ে যে বাকিলার তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা পলিমারকরণ প্রক্রিয়া। আবার একই রকম ভাবে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড একত্রে সংযুক্ত হয়ে যে পিভিসি তৈরি হয়েছে, সেটাও এক ধরনের পলিমারকরণ প্রক্রিয়া। নরমালি দেখবে তোমরা যে মনোমারগুলো যখন একত্রে সংযুক্ত হয়, নরমালি কিন্তু মনোমার একত্রে সংযুক্ত হবে না। যখন এদেরকে উচ্চ চাপ এবং উচ্চ তাপে রাখা হবে তখনই এরা পরস্পর যুক্ত হয়ে পলিমার তৈরি করে। আমরা জানি পলিথিনের মনোমার কি? ইথিলিন। এই ইথিলিন থেকে পলিথিন তৈরির প্রক্রিয়াটাও তোমাদের ভালোভাবে শিখতে হবে। এটা কিভাবে ঘটে দেখো তোমরা। ইথিলিন, অনেকগুলো ইথিলিনের কণাকে যখন আমরা 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপে, এটা কিন্তু উচ্চ চাপ, অনেক বেশি চাপ, 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো, তখনই এই ইথিলিনের অণুগুলো পরস্পর সংযুক্ত হয়ে পলিথিন তৈরি করবে। অর্থাৎ এই যে ইথিলিন নামক মনোমারটা অতিরিক্ত উচ্চ তাপ এবং উচ্চ চাপে রাখলেই ধীরে ধীরে কি হবে? এটা পলিথিন তৈরি করবে। পলিথিনটা কি? একটা পলিমার। পলিথিনের মনোমারের নাম কি? ইথিলিন। অর্থাৎ অনেকগুলো ইথিলিন একত্রে সংযুক্ত হয়ে পলিথিন তৈরি করবে। তবে এটা একটু ব্যয়বহুল প্রক্রিয়া, কারণ এই অতিরিক্ত যে চাপটা প্রয়োজন হয়, এই চাপ প্রয়োগ করাটা বা এই চাপটা প্রয়োগ করতে অনেক বেশি খরচ হয়ে যায়, অনেক বেশি ব্যয় করতে হয়। এটা ব্যয়বহুল একটা প্রক্রিয়া। এই কারণে এই যে উচ্চ চাপ এবং উচ্চ তাপে এই পলিথিন তৈরি করার এই প্রক্রিয়াটা একচুয়ালি পপুলারিটি পায়নি বা জনপ্রিয়তা হারায়। পরবর্তীতে কি করা হয়? এই উচ্চ চাপের পরিবর্তে সেখানে টাইটেনিয়াম ক্লোরাইডের প্রভাবক ব্যবহার করা হয়। অর্থাৎ টাইটেনিয়াম ক্লোরাইড নামক একটা পদার্থ আছে যেটা প্রভাবক হিসেবে এই বিক্রিয়ায় কাজ করে। যখনই টাইটেনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় তখন এই অতিরিক্ত চাপের প্রয়োজন হয় না। তখন টাইটেনিয়াম ক্লোরাইড ব্যবহারের ফলে অল্প চাপেই দেখা যায় যে এই ইথিলিন থেকে পলিথিন তৈরি হয়, ফলে এর ব্যয়বহুলতাটা কমে যায়, অর্থাৎ খরচটা কমে যায় এবং পলিথিন সহজেই প্রক্রিয়াজাতকরণ করা যায়। তোমাদের জন্য এই পলিথিন তৈরির প্রক্রিয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পরীক্ষায় আসে যে পলিমারকরণ প্রক্রিয়া কি বা পলিমারকরণ বিক্রিয়া, পলিমার কি, মনোমার কি, পলিমারকরণ প্রক্রিয়া কি এবং পলিথিন তৈরির প্রক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়া সহ বর্ণনা করো। এই যে তোমরা এই পলিথিন তৈরির প্রক্রিয়াটা শিখবে এবং সাথে যে রাসায়নিক বিক্রিয়াটা আছে সেটা খুব ভালোভাবে শিখবে। আমার নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছো এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তারা সবাই যেহেতু এগুলো আমাদের জন্য নতুন, খুব ভালোভাবে এগুলো আত্মস্থ করবে, বারবার লিখবে। যত বেশি লিখবে খুব সুন্দরভাবে এগুলো দেখবে, সহজে আর ভুলবে না, এগুলো মনে থাকবে এবং পড়াটা আরো বেশি সহজ হবে। এরপর আমরা পড়ব তন্তু ও তন্তুর শ্রেণীবিভাগ। তন্তু কি?
আমরা যে আমাদের দৈনন্দিন জীবন যে বস্ত্র পরিধান করি বা যে জামা কাপড়গুলো পরি, এর সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে তন্তু। কারণ আমরা কি জানি, আমরা যে কাপড়গুলো পরি সেগুলো কি দিয়ে তৈরি হয়? সুতা দিয়ে। আর এই সুতা কোত্থেকে আসে? তন্তু থেকে। তন্তুটা কি? তন্তু হচ্ছে এক ধরনের আঁশ। নর্মালি তন্তু উদ্ভিজ এবং প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। আচ্ছা, এবার থাকে তন্তু শ্রেণী বিভাগ। তন্তুকে কোন উৎস থেকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা কোন উৎস থেকে তন্তুকে সংগ্রহ করছি, এর উপর ভিত্তি করে তন্তুকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাণীজ তন্তু, আর একটা হচ্ছে উদ্ভিজ তন্তু। আসো আমরা এই তন্তুর এই শ্রেণীবিভাগটা আরেকটু ভালোভাবে সুন্দরভাবে পড়ে নিই। তন্তুকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। তন্তু একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু, আর একটা হচ্ছে কৃত্রিম তন্তু। তো প্রাকৃতিক তন্তু হচ্ছে যে সমস্ত তন্তু আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি, সেগুলোকে বলা হয় প্রাকৃতিক তন্তু। আর বিভিন্ন রকম তন্তু আছে যেগুলো প্রকৃতি থেকে না, আমরা কৃত্রিম উপায়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকি। এই ধরনের তন্তুকে বলা হয় কৃত্রিম তন্তু। এবার দেখা যাক প্রাকৃতিক তন্তু কোনগুলো। প্রাকৃতিক তন্তু হচ্ছে প্রাকৃতিক উৎস, যেমন উদ্ভিদ এবং প্রাণী থেকে যে তন্তুগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাকৃতিক তন্তু। এবার দেখো যে উদ্ভিদের তন্তু থেকে আমরা কোথেকে পাই? উদ্ভিদের বিভিন্ন পাতা, তারপর উদ্ভিদের ছাল, এগুলো থেকে যে তন্তুগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে উদ্ভিদের তন্তু। এর মধ্যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাট এবং তুলা, অর্থাৎ তুলার বীজ থেকে তুলা আমরা পেয়ে থাকি, আর পাটের গাছের ছাল থেকে পাট পেয়ে থাকি। আর এগুলো হচ্ছে উদ্ভিজ তন্তু। আর প্রাণী থেকে যে সমস্ত তন্তু পেয়ে থাকি সেগুলোকে বলা হয় প্রাণীজ তন্তু, যেমন রেশম এবং পশম। রেশম থেকে পাই? রেশম পাই আমরা পলু পোকা নামক এক ধরনের পোকার লালা থেকে। আর পশম পাই ভেড়ার গায়ের লোম থেকে। এই দুই ধরনের তন্তু হচ্ছে প্রাণীজ তন্তু, অর্থাৎ প্রাণী থেকে যে সমস্ত তন্তু পাই সেগুলো হচ্ছে প্রাণীজ তন্তু, এবং উদ্ভিদ থেকে যে সমস্ত তন্তু পাই সেগুলো হচ্ছে উদ্ভিজ তন্তু। আর এই উদ্ভিজ তন্তু এবং প্রাণীজ তন্তু, এই দুই ধরনের তন্তু হচ্ছে প্রাকৃতিক তন্তুর উদাহরণ, অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে আমরা এই তন্তুগুলো পেয়ে থাকি। এবার আসা যাক যে কৃত্রিম তন্তু কোনগুলো। যে সমস্ত তন্তু আমরা কি করি, প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে পেয়ে প্রসেস করে যে তন্তুগুলো কৃত্রিম উপায় তৈরি করি সেগুলো হচ্ছে সেলুলোজিক তন্তু। অর্থাৎ কৃত্রিম তন্তুকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেলুলোজিক আর একটা হচ্ছে নন সেলুলোজিক। সেলুলোজিক হচ্ছে তন্তুগুলো হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন উৎস, যেমন উদ্ভিদ বা প্রাণী থেকে যে সমস্ত তন্তু আমরা বা উদ্ভিদের প্রাণী থেকে বিভিন্ন আঁশ পেয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রাসায়নিক পদার্থের সাথে এগুলোকে মিক্স করে যে নতুন তন্তু আমরা পাই বা যে কৃত্রিম তন্তু আমরা পাই সেগুলোকে বলা হয় সেলুলোজিক তন্তু। যেমন হচ্ছে রেয়ন, রেয়নের যে বিভিন্ন ধরনের ধরনগুলো আছে, যেমন রেয়ন, ভিসকোস রেয়ন, সেগুলো, এছাড়া কিউরামোনিয়াম রেয়ন, এগুলো হচ্ছে কিসের উদাহরণ? সেলুলোজিক তন্তুর উদাহরণ। এছাড়াও কিছু তন্তু আছে যেগুলো আমরা কোনো প্রাকৃতিক উৎস থেকে পাই না, বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে এই ধরনের তন্তুগুলোকে পাওয়া যায়। এই তন্তুগুলোকে বলা হয় নন সেলুলোজিক তন্তু। অর্থাৎ এই তন্তুগুলো নরমালি প্রাকৃতিক কোন উৎস থেকে পাওয়া যায় না এবং প্রকৃতিতে তৈরি হয় না, এগুলো আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কারখানায় তৈরি করে থাকি। যেমন ধরো নাইলন এবং পলিয়েস্টার। নাইলন দেখবে তোমরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের দড়ি ব্যবহার করে থাকি, বিভিন্ন কাপড় শুকানোর জন্য, এছাড়া বিভিন্ন দ্রব্য বা বিভিন্ন পণ্য বাঁধার জন্য যে দড়িগুলো ইউজ করে থাকি, এছাড়া প্যারাসুটের যে কাপড় তৈরি করা হয় সেটাও কিসের? নাইলনের। এছাড়া পলিয়েস্টার, এগুলো হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফল, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই তন্তুগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। আর এই তন্তুগুলোকে বলা হয় কৃত্রিম তন্তু। অর্থাৎ কৃত্রিম তন্তু কয় ধরনের? দুই ধরনের, সেলুলোজিক এবং নন সেলুলোজিক। সেলুলোজিক তন্তুগুলো কি? সেলুলোজিক তন্তুগুলো হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে বিভিন্ন আঁশকে পেয়ে আমরা সেই আঁশের সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রিত করে যে তন্তু পাই সেগুলো হচ্ছে সেলুলোজিক তন্তু। এবং কোন রকম প্রাকৃতিক উৎস ছাড়া শুধুমাত্র রাসায়নিক পদার্থ থেকে আমরা যে ধরনের তন্তু
হচ্ছে নন সেলুলোজিক তন্তু। তো আশা করছি আমার শিক্ষার্থীরা বুঝতে পারছো যে তন্তু শ্রেণীবিভাগ কি বা তন্তু শ্রেণীবিভাগটা কিভাবে হয়েছে। আমরা আবার রিভিউ করছি প্রথম থেকে, একদম এই ক্লাসের প্রথম থেকে আমরা কি শিখেছি। প্রথমে আঁকা যাক পলিমার এবং মনোমার। পলিমার কি? পলিমার হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রে সংযুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে বা যে বড় পদার্থ তৈরি করে সেটাকে বলা হয় পলিমার। আর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো একত্রে সংযুক্ত হয়ে পলিমার তৈরি করে তাদেরকে বলা হয় মনোমার। আর এই পলিমার তৈরির যে প্রক্রিয়া এটাকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। এবং সেটা কিভাবে সংঘটিত হয়? সেটা হয় উচ্চ তাপ এবং উচ্চ চাপের মধ্যে যখন মনোমারগুলোকে একত্রে রাখা হয় তখন তাদের মধ্য থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই পলিমারকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আর এই পলিমারকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় দুই ধরনের ভাবে বা দুই পদ্ধতিতে পলিমার তৈরি হতে পারে। মনোমার গুলো একই রকম হলেও এক ধরনের পলিমার তৈরি হয়, মনোমার বিভিন্ন ধরনের মনোমার একত্রে সংযুক্ত হয়েও নতুন ধরনের পলিমার তৈরি করতে পারে। উদাহরণ আমরা পড়েছিলাম বাকেলাইট। বাকেলাইটে কি হয়েছিল? ফেনল এবং ফর্মালডিহাইড নামক দুই ধরনের মনোমার একত্রে সংযুক্ত হয়ে বাকেলাইট নামক পলিমার তৈরি করে। আর পড়েছিলাম আমরা পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। সেক্ষেত্রে কি হয়? ভিনাইল ক্লোরাইডের অনেকগুলো মনোমার একত্রে সংযুক্ত হয়ে পলিমার বা এই পিভিসি তৈরি করে বা ভিনাইল ক্লোরাইডের পলিমার তৈরি করে। এরপর আসা যাক যে পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে পলিথিন তৈরি হয়। পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন। অনেকগুলো ইথিলিনকে যখন উচ্চ চাপ এবং উচ্চ তাপে রাখা হয় তখন সেগুলো একত্রে সংযুক্ত হয়ে পলিথিন তৈরি করে। সেক্ষেত্রে কি হয়? ইথিলিনের অণুগুলো পরস্পর যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। তবে সেক্ষেত্রে টাইটানিয়াম ক্লোরাইড নামক এক ধরনের প্রভাবক সাহায্য করে থাকে। এরপর আসা যাক পলিথিন তন্তু বা তন্তু শ্রেণীবিভাগ কি। তন্তু কি? আমরা জানি তন্তু হচ্ছে যে কোনো পদার্থ বা বস্ত্রের যে আমরা যে সুতো তৈরি করি সুতো তৈরির আঁশ। মূল একক হচ্ছে তন্তু। আর শ্রেণীবিভাগ কি দেখলাম? শ্রেণীবিভাগ হচ্ছে তন্তুগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়, উদ্ভিজ্জ তন্তু আর একটা হচ্ছে প্রাণীজ তন্তু। উদ্ভিজ্জ তন্তু কোনগুলো? যেগুলো উদ্ভিদের পাতা বা আঁশ থেকে তৈরি করা হয়, যেমন তুলা, পাট, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ তন্তু। আর প্রাণীজ তন্তু কোনগুলো? যেগুলো আমরা প্রাণীর উৎস থেকে পেয়ে থাকি, যেমন রেশম, পশম। এছাড়া কৃত্রিম তন্তু কোনগুলো? যেগুলো প্রাকৃতিক উৎস থেকে না কৃত্রিম উপায়ে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় কৃত্রিম তন্তু। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়, সেলুলোজিক এবং নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক কোনগুলো? যেগুলো প্রাকৃতিক উৎস থেকে পাওয়া বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর আঁশের সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে নতুন যে তন্তু তৈরি করা সেগুলো হচ্ছে সেলুলোজিক তন্তু। আর একদম কৃত্রিম উপায়ে বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে যে নতুন তন্তু তৈরি করা হয় সেটাকে বলা হয় কৃত্রিম তন্তু, যেমন নাইলন, পলিয়েস্টার। তো আশা করছি আমার স্টুডেন্টরা এই ক্লাসটা যা পড়িয়েছে সুন্দরভাবে বুঝতে পেরেছো। বাসায় নিজেরা ভালোভাবে পড়বে, তাহলে দেখবে সহজে বুঝতে পারবে। ওকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।